ক্লাস 12 অ্যাকাউন্টেন্সির অ্যানালিসিস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্টসের আজকে আমরা করব অ্যাকাউন্টিং রেশিওর 5th পার্ট। আমরা সাধারণত জানি রেশিওসগুলো আমাদের বিভিন্ন জিনিস মেজারমেন্টের ক্ষেত্রে কাজে লাগে। সাধারণত কোনো প্রতিষ্ঠানে দক্ষতা মেজার করবার জন্যই আমরা এই রেশিওসগুলোকে ইউজ করে থাকি। সাধারণভাবে জানি কোনো প্রতিষ্ঠানের দক্ষতা তার বিক্রয়ের উপর নির্ভর করে। কোনো প্রতিষ্ঠান কতটা দক্ষ সেটা বুঝতে আমাদের অ্যানালিসিস করতে হয় তার বিক্রয়ের পরিমাণ কত। যত বেশি পণ্য বিক্রয় করা হবে তত আমাদের সেই প্রতিষ্ঠানটাকে দক্ষ বলে মেনে নিতে হবে, কারণ এই সম্ভাব্য বিক্রয়ের পরিমাণের ওপর নির্ভর করেই আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানের যে প্রোডাকশন পলিসি সেটাকে তৈরি করা হয়ে থাকে। সাধারণত আমরা প্রতিষ্ঠানের দক্ষতা মেজার করবার জন্য যে রেশিওসগুলোকে ব্যবহার করি তাকেই আমরা বলে থাকি অ্যাক্টিভিটি অর টার্নওভার রেশিওস। এবার আমরা দেখে নেব এই টার্নওভার রেশিওস বলতে আমরা সাধারণত কি বলে থাকি। These ratios indicate the speed at which activities of the business are being performed. এই রেশিওগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি যে একটা প্রতিষ্ঠান তার কাজকর্ম কতটা দক্ষতার সাথে পরিচালনা করছে। The activity ratios express the number of times asset employed, or for that matter any constituent of asset is turned into sale during an accounting period. এই অ্যাক্টিভিটি রেশিওটা আমাদের বুঝতে সাহায্য করে যে আমাদের প্রতিষ্ঠানে যতটা অ্যাসেট আছে ততটা অ্যাসেট কত এফিশিয়েন্টলি ইউজ হচ্ছে এবং সেটার মাধ্যমে আমাদের কীভাবে সেটাকে আমরা সেলে কনভার্ট করতে পারছি একটা স্পেসিফিক অ্যাকাউন্টিং পিরিয়ডে। High turnover ratio means better utilization of assets and signifies improved efficiency and profitability, and as such are known as efficiency ratio. এই টার্নওভার রেশিও যত বেশি হবে তত আমাদের ধরে নিতে হবে যে আমাদের তত এফিশিয়েন্টলি অ্যাসেটগুলো ইউজ হচ্ছে এবং এগুলো আমাদের যে অর্গানাইজেশনের এফিশিয়েন্সি এবং প্রফিটেবিলিটি সেটা যে বজায় আছে সেটাকে সিগনিফাই করছে। যেহেতু এই রেশিওগুলোর মাধ্যমে আমরা একটা অর্গানাইজেশনের এফিশিয়েন্সিকে জানতে পারি, সেই জন্য এটাকে আমরা বলে থাকি এফিশিয়েন্সি রেশিওস। এবার আমরা দেখে নেব কিছু ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটি রেশিওস। এগুলো হচ্ছে আমাদের স্টক টার্নওভার রেশিও, ডেটার টার্নওভার রেশিও, ক্রেডিটার্স টার্নওভার রেশিও অ্যান্ড ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও। এগুলো ছাড়াও আরও অনেক রেশিও আছে যেগুলো দিয়ে আমরা আমাদের এই সমস্ত যে অ্যাক্টিভিটি বা এফিশিয়েন্সি মেজার করতে পারি, কিন্তু সেগুলো তোমাদের সিলেবাসের অন্তর্গত না হওয়ায় আমরা এখানে শুধুমাত্র এই 4টে রেশিওস নিয়ে আলোচনা করব, কারণ এগুলোই তোমাদের সিলেবাসে আছে। তাহলে আমরা আমাদের ফার্স্ট লিস্ট অনুযায়ী দেখে নেব যে স্টক টার্নওভার রেশিও বলতে আমরা কি বুঝি। It determines the number of times the inventory is converted into revenue from operation during accounting period under consideration. একটা স্পেসিফিক অ্যাকাউন্টিং পিরিয়ডে আমাদের যা ইনভেন্টরি রয়েছে সেটাকে আমরা কতবার রেভিনিউয়ে কনভার্ট করতে পারছি সেটা দিয়েই আমরা এই স্টক টার্নওভার রেশিওটাকে বুঝে থাকি। তাই জন্য আমরা বলে থাকি যে এটা একটা রিলেশনশিপকে বোঝায়, কার মধ্যে? কস্ট অফ রেভিনিউ ফ্রম অপারেশন অ্যান্ড অ্যাভারেজ ইনভেন্টরিজ। অর্থাৎ ইট এক্সপ্রেসেস দ্য রিলেশনশিপ বিটুইন কস্ট অফ রেভিনিউ ফ্রম অপারেশনস অ্যান্ড অ্যাভারেজ ইনভেন্টরি। এবার এটাকে যদি আমরা ফর্মুলায় কনভার্ট করি তাহলে সেটা হবে স্টক টার্নওভার রেশিও ইকুয়াল টু কস্ট অফ গুড সোল্ড ডিভাইডেড বাই হচ্ছে আমাদের অ্যাভারেজ স্টক। তাহলে আমরা একটু ছোট করে জেনে নিই, যদিও আমরা পরে এর সিগনিফিকেন্স আলোচনা করব, তবুও জানবো একটু এখন যে আমাদের স্টক টার্নওভার রেশিওটা কেন ইম্পর্টেন্ট। আমরা জানি প্রত্যেকটা প্রতিষ্ঠানই যখন কোনো দ্রব্য উৎপাদন করে তখন তার কিছুটা পোর্শন তারা স্টক হিসেবে রেখে দেয়। তাহলে এই স্টক যে থেকে যায় আমাদের প্রতিষ্ঠানে সেটা তো আমাদের উৎপাদিত পণ্যেরই একটা পোর্শন, তাই এটাকে আমাদের ক্যাশে কনভার্ট করা অত্যন্ত জরুরি হয়ে পড়ে।
কিন্তু আমাদের অনেকেই মনে হতে পারে যে এটাকে যদি আমরা ক্যাশে কনভার্টই করে দেবো তাহলে আমাদের স্টক রাখার দরকার কি। আমরা জানি যে আমাদের প্রোডাকশন যখন হয় তখন সেটা একটা স্পেসিফিক অ্যামাউন্টের মানে র মেটেরিয়াল এবং অন্যান্য অনেক জিনিসের ওপর ডিপেন্ড করে। তাই আমরা যদি কোনো জিনিস স্টক না রাখি তাহলে সেক্ষেত্রে হতেই পারে আমাদের সেই সমস্ত জিনিসগুলোর অভাব দেখা গেল। তখন আমরা কিন্তু আমাদের প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থাটাকে সচল রাখতে পারবো না। উৎপাদন ব্যবস্থা সচল না থাকলে আমাদের বিক্রয়ের পরিমাণও কিন্তু ধীরে ধীরে কমে যাবে। কিন্তু আমাদের এই যে স্টক যখন রাখা হবে তখন একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের প্রয়োজন বা নির্দিষ্ট পরিমাণের তুলনায় স্টক বেশি বা কম হচ্ছে কিনা সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। কারণ প্রয়োজনের তুলনায় যদি বেশি স্টক হয়ে যায় তাহলে আমাদের সমস্ত গুডসগুলো সেখানে জমা হতে শুরু করবে এবং দীর্ঘদিন ধরে জমা হওয়ার ফলে হতেই পারে সেই পণ্যগুলোর চাহিদা বাজার থেকে চলে গেল বা পণ্যগুলো নিজেরাই অবসোলেট হয়ে গেল। কিন্তু ওইগুলোর পেছনে আমাদের যে কস্টটা করা হয়ে থাকবে সেই কস্টটা কিন্তু আমরা আর কোনোভাবে রিকভার করতে পারবো না। তাই স্টক টার্নওভার রেশিওজের ক্ষেত্রে কতটা স্টক আমাদের অর্গানাইজেশনের জন্য অপটিমাম স্টক সেটা কিন্তু আমাদেরকেই দেখে নিতে হবে। এবারে দেখো আমরা এখানে স্টক টার্নওভার রেশিওর ক্ষেত্রে ফর্মুলা দিয়েছি কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই অ্যাভারেজ স্টক। তাহলে আমরা জানবো কস্ট অফ গুডস সোল্ড বলতে আমরা কি বুঝি। কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে ওপেনিং স্টক প্লাস পারচেস প্লাস ডিরেক্ট এক্সপেন্সেস মাইনাস ক্লোজিং স্টক। আর অ্যাভারেজ স্টক বলতে আমরা বুঝি ওপেনিং স্টক প্লাস ক্লোজিং স্টক ডিভাইডেড বাই 2। অর্থাৎ যদি তোমাদের ক্ষেত্রে কোনো একটা স্টকের ক্ষেত্রে ওপেনিং এবং ক্লোজিং দুটো ব্যালেন্সই দিয়ে দেওয়া না থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা সেটাকেই অ্যাভারেজ স্টক হিসেবে কিন্তু কনসিডার করবে। এবারে আমরা আর একটা ইম্পর্টেন্ট জিনিসের দিকে যাব, সেটা হচ্ছে আমাদের স্টক ভেলোসিটি। স্টক ভেলোসিটি ইজ দ্য স্পিড অ্যাট হুইচ দ্য ইনভেন্টরি ইজ সাইকেলড ইন এ গিভেন পিরিয়ড ফর ইচ টাইম। অর্থাৎ আমাদের স্টক ভেলোসিটি বলতে বোঝায় কতটা দ্রুততার সঙ্গে আমরা আমাদের মজুদ পণ্যকে বিক্রয় রূপান্তরিত করতে পারছি। তাহলে এটাকে যদি আমরা ফর্মুলায় ফেলি তাহলে সেক্ষেত্রে আমাদের স্টক ভেলোসিটি হবে নাম্বার অফ মান্থস অর ডেজ ইন আ ইয়ার ডিভাইডেড বাই স্টক টার্নওভার রেশিওজ। এখানে মান্থ নেবে না ডেজ নেবে সেটা কিন্তু তোমাদের গিভেন ইনফরমেশনের উপর ডিপেন্ড করবে। তাহলে আমরা এবারে একটু দেখে নেব যে এই স্টক টার্নওভার রেশিওজের সিগনিফিকেন্স কী। It studies the frequency of conversion of inventory of finished goods into revenue from operation। অর্থাৎ এটা হচ্ছে একটা অ্যানালিসিস যার মাধ্যমে আমরা আমাদের যতটা ফিনিশ গুডস রয়েছে সেটাকে আমরা রেভিনিউয়ে কনভার্ট করতে পারি। ইট অলসো এ মেজার অফ লিকুইডিটি। যেহেতু এখানে মজুদ পণ্যকে আমরা নগদে রূপান্তরিত করতে পারি তাই এটা আমাদের লিকুইডিটি মেজারমেন্টেও সাহায্য করবে। ইট ডিটারমাইন্স হাউ মেনি টাইমস ইনভেন্টারি ইজ পারচেসড অর রিপ্লেসড ডিউরিং এ ইয়ার। এটা আমাদের ক্ষেত্রে বুঝতে সাহায্য করে আমরা একটা স্পেসিফিক ইয়ারে কতবার ইনভেন্টারিকে কিনবো বা সেটাকে আমাদের রিপ্লেস করার দরকার হবে। Low turnover of inventory may be due to bad buying, obsolete inventory etc. and is a danger signal। অর্থাৎ আমাদের যদি এই টার্নওভার রেশিওটা কম হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে আমাদের যে স্টকটা রয়েছে সেই স্টকটা হয় অবসোলেট হয়ে গেছে বা বেড়ে গেছে। তার মানে সেটা কিন্তু আমাদের ডেঞ্জার সিগন্যাল। কেন সেটা আগেই আমরা আলোচনা করেছি। হাই টার্নওভার ইজ গুড, কিন্তু টার্নওভার রেশিওটা যদি বেশি হয় তার মানে সেটা আমাদের ক্ষেত্রে ভালো। বাট ইট মাস্ট বি কেয়ারফুলি ইন্টারপ্রেটেড অ্যাজ ইট মে বি ডিউ টু বাইং ইন স্মল লটস অর সেলিং কুইকলি অ্যাট লো মার্জিন টু রিয়েলাইজ ক্যাশ। কিন্তু সেক্ষেত্রে আমাদের একটু কেয়ারফুলি ইন্টারপ্রেট করতে হবে যে এই যে আমাদের টার্নওভার রেশিওটা মানে বেশি হয়ে যাচ্ছে তার মানে আমরা প্রয়োজনের তুলনায় কম স্টক মজুত রাখছি না তো, বা হয়তো খুব তাড়াতাড়ি আমরা সেই স্টকটাকে সেল করে দিচ্ছি যার ফলে আমাদের মার্জিনটা কমে যাচ্ছে। Thus
ইট থ্রোজ দ্য লাইট অন ইউটিলাইজেশন অফ ইনভেন্টরি অফ গুডস, অর্থাৎ সামগ্রিকভাবে দেখলে এটা বোঝা যায় যে এটা আমাদের যে ইনভেন্টরি রয়েছে সেই ইনভেন্টরির ইউটিলাইজেশনের ওপরেই ডিপেন্ড করে থাকে, বা আমাদের ইনভেন্টরির ইউটিলাইজেশন ক্যাপাসিটিটাকেই ডিনোট করে থাকে। এবারে আমরা দেখে নেব আমাদের ইলাস্ট্রেশন। ক্যালকুলেট স্টক টার্নওভার রেশিও ফ্রম ফলোয়িং ইনফরমেশন। এখানে দেখো ওপেনিং স্টক, ক্লোজিং স্টক, নেট পারচেস, ওয়েজেস, রেভিনিউ ফ্রম অপারেশন এবং ক্যারেজ ইনওয়ার্ড তোমাদের দিয়ে দেওয়া রয়েছে। তার সঙ্গে এক্ষেত্রে তোমাদের যা যা স্পেসিফিক ফিগার রয়েছে সেগুলোও দিয়ে দেওয়া রয়েছে। সুতরাং এক্ষেত্রে আমরা এবার চলে যাব আমাদের সলিউশনে। সলিউশনের শুরুতে আমরা যেরকম করি আমরা সেরকমভাবে স্টক টার্নওভার রেশিওজের ফর্মুলাটা লিখে নেব। স্টক টার্নওভার রেশিও বলতে আমরা বুঝি কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই অ্যাভারেজ স্টক। কস্ট অফ গুডস সোল্ড কি? কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে ওপেনিং স্টক প্লাস এখানে আমরা দেখব আমাদের নেট পারচেস দেওয়া রয়েছে, অর্থাৎ যদি আমাদের গ্রস পারচেস দেওয়া থাকে এবং তার সাথে পারচেস রিটার্নের ইনফরমেশান থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা সেটাকে নেট পারচেসে কনভার্ট করব। এছাড়াও ওয়েজেস আর ক্যারেজ ইনওয়ার্ডকে আমরা অ্যাড করব, তার থেকে আমরা মাইনাস করব আমাদের ক্লোজিং স্টককে। এক্ষেত্রে আমাদের ক্ষেত্রে দেখতে হবে যে আমরা আমাদের যে ব্যালেন্স মানে ফিগারটা দেওয়া রয়েছে সেটা দেখলে আমরা দেখব আমাদের যোগ করতে হবে 18,000, 46,000, 14,000, 4,000। এর থেকে আমরা ক্লোজিং স্টক 22,000টাকে বাদ দেব, অর্থাৎ আমাদের এক্ষেত্রে আমাদের কস্ট অফ গুডস সোল্ড আসবে 60,000। এই সময় তোমাদের একটা ইনফরমেশান দিয়ে রাখি, যদি তোমাদের এরকম ডিরেক্ট ইনফরমেশান না থাকে তাহলে সেক্ষেত্রে কস্ট অফ গুডস সোল্ড বলতে আমরা নেট সেল থেকে গ্রস প্রফিটকে মাইনাস করেও কিন্তু সেটা বার করতে থাকি। এটা ডিপেন্ড করবে তোমাদের কাছে কী ধরনের ইনফরমেশান অ্যাভেলেবেল রয়েছে তার ওপরে। সাধারণভাবে একটা কথা তোমাদের বলে রাখি, এতদিন ক্লাস করার পর তোমরা এটুকু বুঝতে পারছো যে একটা রেশিও ক্যালকুলেট করার বহু ফর্মুলা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কোন ফর্মুলা ইউজ করব এবং কোনটা ইউজ করব না সেটা কিন্তু পুরোটাই আমাদের যে প্রশ্নটা আমাদের দেওয়া থাকবে সেই প্রশ্নের ইনফরমেশনের ওপর বেস করে তোমাদের বার করে নিতে হবে। এবারে আমরা অঙ্কে ফিরি, বার করব এবার আমাদের অ্যাভারেজ স্টক। আমরা জানি অ্যাভারেজ স্টক বলতে ওপেনিং স্টক আর ক্লোজিং স্টকের যোগফলের সাহায্য থেকে আমরা 2কে ভাগ করব। এখানে যেহেতু ওপেনিং স্টক এবং ক্লোজিং স্টক দুটোরই ফিগার দেওয়া আছে তাই আমরা এখানে ইজিলি বার করতে পারবো অ্যাভারেজ স্টক। কিন্তু এখানে যদি শুধুমাত্র ক্লোজিং স্টক দেওয়া থাকতো 22,000 তখন সেটাকেই কিন্তু তোমাদের অ্যাভারেজ স্টক হিসেবে ধরে নিতে হতো, যেহেতু এখানে কোনো ওপেনিং স্টকের ইনফরমেশান দেওয়া ছিল না। এবার আমাদের কাছে সমস্ত ইনফরমেশান চলে এসছে, তাহলে সেক্ষেত্রে আমরা স্টক টার্নওভার রেশিওটাকে বার করব, সেটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই অ্যাভারেজ স্টক। এবার এক্ষেত্রে আমরা করে দেখবে অ্যান্সারটা আসছে 3 টাইমস। এখানে কিন্তু তোমরা সাথে কি লিখবে সেটা ভীষণ রকমভাবে ইম্পর্টেন্ট। এটা কিন্তু শুরু থেকেই বলছি নাম্বার অফ টাইমসকে ডিনোট করে, তাই জন্য এখানে কিন্তু টাইমস লিখতে হবে। টাইমস ছাড়া যদি অন্য কিছু লেখো বা টাইমসটা না লিখে শুধু ফিগারটা লিখে দাও তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় মার্কস কাটা যাবে। এবারে আমরা চলে যাব আমাদের পরের রেশিওজে, দ্যাট ইজ ডেটার টার্নওভার রেশিও। দেখে নেব আমাদের ডেটার টার্নওভার রেশিও বলতে আমরা কি বুঝি। It determines how effectively a company is in extending credit as well as collecting debt। অর্থাৎ এটা অর্গানাইজেশনের একটা এফিসিয়েন্সি যে সে কত দূর পর্যন্ত তার দ্রব্য ধারে বিক্রি করবে এবং কত তাড়াতাড়ি সেই ডেটটাকে এরা কালেক্ট করবে। অর্থাৎ এটা একটা রিলেশনশিপ দেখায় ক্রেডিট সেলস এবং অ্যাভারেজ ডেটারের মধ্যে। ইট এক্সপ্রেস দ্য রিলেশনশিপ বিটুইন ক্রেডিট সেলস অ্যান্ড অ্যাভারেজ ডেটার। It is calculated as follows: debtor turnover ratio equal to credit sales by average debtors। আমরা এই রেশিওটা জানবার আগে একটু জেনে নিই আমাদের ডেটার টার্নওভার রেশিও কেন আমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। আমরা জানি একটা প্রতিষ্ঠান, শুরুতেই বললাম, তার এফিসিয়েন্সি আমরা মেজার করি সেলসের ওপর।
প্রতিষ্ঠান যত বড় হবে তত কিন্তু প্রতিষ্ঠানের সেলের কোয়ান্টিটি বাড়বে, কিন্তু একটা প্রতিষ্ঠান যখন বেশি পরিমাণে সেল করবে তখন তাদের ক্ষেত্রে শুধুমাত্র ক্যাশে সেল করা সম্ভব নয়, কারণ কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু আমাদের যে কাস্টমার থাকবে তাদের আমাদের ধারে সেই ডেটা মানে তাদেরকে সেল করতে হবে। আমরা জানি ধারে আমরা যাদের কাছে জিনিস বিক্রি করি তাদেরকে আমরা ডেটার বলে থাকি, কিন্তু এই ধারটা যদি দীর্ঘদিন পড়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু সেই ধারটা পরিশোধ করার ক্ষেত্রে বা আমাদের একটা টাকা সেখানে ব্লক হয়ে যাবে। তাই ধারে জিনিস বিক্রি করার সাথে সাথে একটা অর্গানাইজেশনকে এটাও মেজার করতে হবে বা এটাও আমাদের ভাবতে হবে যে কত এফিশিয়েন্টলি এবং কত তাড়াতাড়ি আমরা সেই ডেটটাকে ক্লিয়ার করে দিতে পারবো। তার জন্য কিন্তু আমাদের অনেক সময় বিভিন্ন রকমের ডিসকাউন্টের পলিসিও দেওয়া থাকে, যেগুলো তোমরা ক্লাস 11-এই শিখে এসেছো। এবার এই যে ডেটার টার্নওভার রেশিও, আমাদের ক্ষেত্রে ডেটারটা মেন ভূমিকা পালন করছে, বুঝতেই পারছো, কারণ নিচে আমরা অ্যাভারেজ ডেটার লিখেছি। কিন্তু এক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের যখন ডেটার আমরা তৈরি করছি এবং ডেটারের জন্য একটা স্পেসিফিক আমরা জিনিসকে সাইট করছি, তখন আমাদের এক্ষেত্রে দেখতে হবে যে সমস্ত ডেটারই কি গুড ডেটার, না তাদের মধ্যে কোনো কিছু ডেটার আছে যারা আমাদের ক্ষেত্রে ডাউটফুল। তাহলে যে ডাউটফুল ডেটা থাকবে তাদের জন্য কিন্তু আমাদের সেপারেট প্রভিশনের ব্যবস্থা করতে হবে, কারণ একটা অর্গানাইজেশনের ডেটারের মধ্যে যদি খুব বেশি পরিমাণে ব্যাড এবং ডাউটফুল ডেটা থেকে যায় তাহলে সেটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিন্তু মোটেও সুবিধাজনক হবে না। সেই জন্য এখানে ডেটারটা যখন আমরা ক্যালকুলেট করব বা প্রতিষ্ঠানটা যখন ডেটারের অ্যামাউন্টটা নির্ধারণ করবে তখন তার মধ্যে কতটা গুড এবং কতটা কতটা ডাউটফুল ডেটা রয়েছে সেটা কিন্তু মেজার করা প্রচণ্ড রকম গুরুত্বপূর্ণ। এবারে আমরা দেখব কী করে আমরা ক্রেডিট সেল বার করতে পারি। ক্রেডিট সেলের ইনফরমেশান যদি তোমাদের কোয়েশ্চেনে গিভেন থাকে তাহলে তো আমাদের অসুবিধা নেই, কিন্তু যদি তোমাদের টোটাল সেলস এবং ক্যাশ সেলস দিয়ে দেওয়া থাকে তাহলে টোটাল সেলস থেকে ক্যাশ সেলস বাদ দিলে আমরা ক্রেডিট সেল পাবো, কারণ আমরা জানি টোটাল সেলস মানে হচ্ছে ক্যাশ প্লাস ক্রেডিট সেল। এরপরে আমরা চলে যাব আমাদের অ্যাভারেজ ডেটার বার করায়। অ্যাভারেজ ডেটার বলতে আমরা বুঝি ওপেনিং ডেটার প্লাস ক্লোজিং ডেটার ডিভাইডেড বাই 2। এক্ষেত্রে আমাদের একটু বলে রাখা দরকার, যদি একটা প্রতিষ্ঠান সবে সবে শুরু হয় বা আমাদের নতুন কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা হিসাব করি তাহলে সেখানে আমাদের ওপেনিং কোনো ডেটার থাকবে না, কারণ আমাদের প্রতিষ্ঠানটা সবে শুরু হয়েছে। সেক্ষেত্রে আমাদের ক্লোজিং ডেটারকে কিন্তু অ্যাভারেজ ডেটার ধরে নিয়ে এই অনুপাতটা তৈরি করতে হবে। আবার ডেটার টার্নওভার রেশিওজের ক্ষেত্রে আমাদের কিন্তু ডেটার টার্নওভারের পরিবর্তে রিসিভাবেল টার্নওভারও বের করতে হবে, তখন সেক্ষেত্রে আমাদের ডেটার্সের সাথে বিলস রিসিভাবেলকে যোগ করতে হবে, যার ফলে যেখান থেকে আমরা অ্যাভারেজ রিসিভাবেল বের করতে পারবো। এবারে আমরা দেখব এই রেশিওটা কেন আমাদের কাছে ইম্পর্টেন্ট। This ratio also helps to calculate the average collection period. এটা আমাদের average collection periodকে ক্যালকুলেট করতে সাহায্য করে থাকে। Average collection period is the average number of days between the dates that credit sales were made and the dates that the money was received from customer. এই অ্যাভারেজ কালেকশন পিরিয়ড বলতে আমরা সেই অ্যাভারেজ নাম্বার অফ ডেজকে বুঝবো। অ্যাভারেজ নাম্বার অফ ডেজ কি, যবে আমরা ক্রেডিট সেল করছি এবং যবে আমরা সেই টাকাটা রিসিভ করছি কাস্টমারদের থেকে, তাদের সেখান থেকে আমরা অ্যাভারেজ কালেকশন পিরিয়ড কিন্তু বার করতে পারবো। তাহলে আমরা অ্যাভারেজ কালেকশন পিরিয়ড মানে জেনে নিতে পারি নাম্বার অফ মান্থস অর ডেজ ইন আ ইয়ার ডিভাইডেড বাই ডেটার টার্নওভার রেশিও। এবারে আমরা দেখে নেব আমাদের সিগনিফিকেন্স কী। This ratio indicates the number of times the receivables are turned over and converted into cash in an accounting period. একটা স্পেসিফিক অ্যাকাউন্টিং পিরিয়ডে একটা রিসিভাবেলস কতবার টার্নওভার হচ্ছে বা কত ইজিলি সেটাকে আমরা ক্যাশে কনভার্ট করতে পারছি সেটা কিন্তু এই রেশিওর মাধ্যমে আমরা দেখতে পারি। The liquidity position of the firm depends upon the speed with which the trade receivables are realized. অর্থাৎ আমাদের একটা ফার্মের লিকুইডিটি পজিশনও কিন্তু এর মাধ্যমে আমরা মেজার করতে পারি যে কত স্পিডি ওয়েতে আমরা এই রিসিভাবেলগুলোকে রিয়েলাইজ করতে পারবো।
Higher turnover means the speedy collection from trade receivable. It needs to be noted that debtors should be taken before making any provision for doubtful debt. এটা কিন্তু আমি আগেই বললাম, হায়ার টার্নওভার রেশিও মানে স্পিডি কালেকশন, কিন্তু এক্ষেত্রে আমাদের দেখতে হবে যে আমাদের যে ডেটার রয়েছে সেটাকে যখন আমরা ক্যালকুলেট করব তখন অবশ্যই আমাদের প্রভিশন ফর ডাউটফুল ডেটটাকে কিন্তু খেয়াল করে দেখতে হবে। A low turnover ratio implies that company should reassess its credit policy to ensure timely collection of its receivable. আর যদি এই টার্নওভার রেশিওটা আমাদের লো হয় তাহলে সেটা ইন্ডিকেট করবে যে আমাদের এই যে টাকাটা কালেক্ট করতে অনেক বেশি টাইম লাগছে, অর্থাৎ আমাদের ক্রেডিট পলিসিটাকে রিভাইজড করতে হবে। এটাও আমরা আগেই বললাম, যদি এক্ষেত্রে যদি রিসিভাবেল টার্নওভার রেশিও বার করতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ডেটারের সাথে বিলস রিসিভাবেলকে যোগ করে আমরা সেই রিসিভাবেল যে টার্নওভার রেশিও সেটাকে কিন্তু ক্যালকুলেট করতে পারবো। এবারে আমরা এর উপর বেস করে একটা ইলাস্ট্রেশন দেখে নেব। ক্যালকুলেট ডেটার টার্নওভার রেশিও অ্যান্ড অ্যাভারেজ কালেকশন পিরিয়ড ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশান। এখানে দেখো তোমাদের ইনফরমেশান সমস্তটাই গিভেন আছে। টোটাল রেভিনিউ ফ্রম অপারেশন, ক্যাশ রেভিনিউ, ওপেনিং ট্রেড রিসিভাবেলস অ্যান্ড ক্লোজিং ট্রেড রিসিভাবেলস। আমরা ডিরেক্টলি আমাদের অঙ্কে চলে যাব। এখানে দেখো আমাদের ডেটার টার্নওভার রেশিও বার করতে দিয়েছে, আমরা ফর্মুলা লিখে নিলাম, ক্রেডিট সেলস ডিভাইডেড বাই অ্যাভারেজ ডেটার। এবার আমরা দেখব ক্রেডিট সেলস বলতে আমরা কি বুঝি। ক্রেডিট সেলস ইকুয়াল টু টোটাল সেলস মাইনাস ক্যাশ সেলস। এখানে টোটাল সেলস আমাদের দেওয়া রয়েছে 4 লাখ, এবং এক্ষেত্রে আমরা ক্যাশ সেলসও দেখতে পাবো, সেটা হচ্ছে দেখো সেকেন্ড লাইনেই দেওয়া রয়েছে 20% অফ টোটাল রেভিনিউ, অর্থাৎ 4 লাখের 20%। সেটাকে যদি আমরা মাইনাস করি তাহলে সেটাকে আমরা পাবো 3,20,000। এরপরে আমরা এখান থেকে অ্যাভারেজ ডেটার বার করব। অ্যাভারেজ ডেটার বার করার ফর্মুলা আমরা দেখছি ওপেনিং ট্রেড রিসিভাবেলস প্লাস ক্লোজিং ট্রেড রিসিভাবেলস ডিভাইডেড বাই 2। তাহলে আমরা আমাদের ইনফরমেশান অনুযায়ী সেটাকে ক্যালকুলেট করলে সেটা আমরা পাবো 80,000 টাকা। তাহলে এবারে আমরা ডেটার টার্নওভার রেশিও ফর্মুলায় দিয়ে দিলাম, আমরা গিভেন ফিগার জানি, সেখান থেকে আমরা বার করলে পাবো 4 টাইমস। এবারে আমরা বার করব আমাদের অ্যাভারেজ কালেকশন পিরিয়ড, যেটা হচ্ছে নাম্বার অফ মান্থস অর ডেজ ইন আ ইয়ার ডিভাইডেড বাই ডেটার্স টার্নওভার রেশিও। তাহলে সেই মতো যদি আমরা করি, এখানে তোমাদের দেখবে কোনো মান্থ বা কিছু গিভেন নেই, সেই জন্য আমরা এটাকে ডেজের বেসিসে করছি। তাই জন্য আমাদের অ্যাভারেজ কালেকশন পিরিয়ড হবে 365 ডিভাইডেড বাই আমাদের ডেটার টার্নওভার রেশিও একদম শুরুতেই বেরিয়েছে 4 টাইমস, তাই এটাকে 4 করলাম, ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু যদি আমরা করি তাহলে সেখানে আসবে 91 ডেজ অ্যাপ্রক্সিমেটলি। অর্থাৎ এক্ষেত্রে আমাদের ক্ষেত্রে এককটা কি হবে বা ইউনিটটা কি লিখবো সেটা কিন্তু ভীষণ মাইনিউটলি করবে, কারণ ইউনিট যদি ভুল হয়ে যায় তার মানে কিন্তু আমাদের অঙ্কটাই ভুল হয়ে যাবে। আমরা পরের দিন রেশিওর বাকি পোর্শন নিয়ে আলোচনা করব।